আমি খাবো খেতে তো ভেবেছিলাম, আপনার ওপর আমার কোনো অধিকার নেই, তাই এখানে থাকারও কোনো মানে হয় না। এখন যদি মেরেও ফেলেন তাও আমি এখানে থাকবো না, আমি বাড়ি যাবো আর এক্ষুনি যাবো। নেশা কথা বলেই যাচ্ছে আর সাফার এক দৃষ্টিতে নেশার দিকে তাকিয়ে আছে। নেশার কথাগুলো সাফারের বুকের বাম পাশে গিয়ে বিঁধছে। সাফার কিছু না বলে নেশাকে তার বুকে জড়িয়ে নিল। নেশা স্তব্ধ হয়ে গেল। ইডিয়েট, এতদিনে এটাও বোঝোনি হাউ মাচ আই লাভ ইউ। ভালোবাসি তোমাকে, বোঝো না তুমি? তোমার এত কাছে এসে তোমাকে বুঝিয়ে দিলাম আমার উপর তোমার অধিকার কি, তাও বুঝলে না ইডিয়েট। ভালোবাসি নেশা, খুব ভালোবাসি তোমাকে। সাফারের কথা শুনে নেশা নাক টেনে কাঁদতে লাগলো। নেশাকে কাঁদতে দেখে সাফার তাকে ছেড়ে দুহাতের বাহু ধরে বলল, কি হলো, কাঁদছো কেন? আপনি আমাকে ভালোবাসেন না, একদমই ভালোবাসেন না। বললাম তো ভালোবাসি। ভালোবাসলে আমাকে সবসময় এভাবে ইডিয়েট বলতে না। ইডিয়েটদের কেউ ভালোবাসে না, আপনিও ভালোবাসবেন না। বলেই নেশা হাত দিয়ে নাক ঘষল। নেশার কথা শুনে সাফার বাঁকা হেসে তাকে আবারও জড়িয়ে ধরে বলল, তুমি ইডিয়েট, অনেক বড় ইডিয়েট, কিন্তু ইডিয়েট হলেও তুমি শুধুই আমার। আমি আমার এই ইডিয়েটকেই ভালোবাসি, আমার এই ইডিয়েটকে চাই, বুঝেছ? সাফারের কথা শুনে নেশা ফিক করে হেসে সাফারকে পেছন থেকে জড়িয়ে ধরল। সাফার আরও শক্ত করে নেশাকে জড়িয়ে ধরল। কতদিন ধরে এই দিনের অপেক্ষায় ছিল সাফার। নেশাকে বুকে নেওয়ার লোকটা সেই প্রথম রাতেই হয়েছিল, যেদিন সে গাড়িতে তার বুকের মাঝে ঘুমিয়েছিল। সেই থেকে সাফার বারবার তার বুকে শুধু নেশাকে চেয়েছে। আজ তাকে নিজের বুকে পেয়ে যেন সাফারের বুকের শান্তির হিমের বাতাস বয়ে গেল। কখনো সে নেশাকে তার থেকে দূরে যেতে দেবে না, কখনোই না। এভাবেই বুকে জড়িয়ে ধরে রাখবে। পরের দিন সাফার আর নেশা দুজনে একসাথে খুনসুটিতে কাটিয়ে দিল। নেশা আর সাফারকে বাইরে যেতে দেয়নি। সারাদিন বকবক করে সাফারের কান পাকিয়ে ফেলেছে। মাঝে মাঝে সাফার ধমক দিয়ে তাকে থামিয়ে দিও, তা শুধু ক্ষণিকের জন্যই। কিছুক্ষণ পর আবার শুরু হয়ে যায়। রাতের খাবার আনতে সাফার বাইরে যায়। খাবার নিয়ে রুমে আসতে সাফার থ হয়ে দাঁড়িয়ে পড়ে। নেশা একটা লাল ব্লাউজ আর পেটিকোট পরে সেই লাল শাড়িটা নিজের শরীরে শুধু পেঁচাচ্ছে। সাফারকে দেখেই নেশা শাড়িটা নিজের শরীরে ঢেকে নিল। এই, আপনাকে কতবার বলেছি আবার ওবার নক করে আসবেন? নেশার কথা শুনে সাফারের রাগ মাথায় চড়ল। আমার বাড়িতে কোথায় নক করে যাব কোথায় না তা তোমাকে বলতে হবে না। আর তুমি এখন শাড়ি পরছো কেন? বাইরে যাব তাই। বাইরে যাবে মানে? অত কথা বাদ দিন, আর আপনি বাইরে যান, আমি শাড়ি পরবো। সাফার কিছু না বলে হাত থেকে ট্রেটা টেবিলে রেখে নেশার দিকে এগিয়ে গেল। কি হলো, আপনাকে বাইরে যেতে বললাম আর আপনি এগিয়ে আসছেন কেন? নেশার ঠোঁটে আঙ্গুল রেখে তাকে চুপ করিয়ে দিয়ে তার হাত থেকে আঁচল টেনে নিল। নেশা দুহাতে নিজেকে ঢাকার চেষ্টায় ব্যস্ত হয়ে পড়ল। সাফার সেদিকে কোনো খেয়ালই করে না। নেশাকে শাড়ি পরাতে লাগলো। শাড়ি পরানোর সময় অনেকবার সাফারের হাত নেশার শরীর ছুঁয়ে যাচ্ছে, যাতে নেশা বারবার কেঁপে উঠছে। সাফার কুচি করে নেশার কোমরে গুঁজে দিল। নেশার সাদা পেটের মাঝখানে থাকা নাভিটা সাফারকে খুব বেশি টানছে। নিজেকে আটকে রাখতে না পেরে সাফার নেশার নাভির উপর ঠোঁট বসালো। নেশার দম বন্ধ হয়ে এলো। প্রায় অনেকক্ষণ পর সাফার নেশাকে শাড়িটা পরিয়ে দূরে গিয়ে নেশাকে দেখতে লাগলো। নেশার কোমরে হাত দিয়ে ছোট ছোট চোখে সাফারকে দেখতে লাগলো। সাফার নেশার এই দৃষ্টি দেখে বলল, কি হলো, এভাবে কি দেখছো? নেশা সাফারের কথা শুনে তার দিকে তেড়ে গেল। এই সত্যি করে বলুন, এর আগে কয়টা মেয়েকে আপনি শাড়ি পরিয়েছেন? মানে কি? মানে কি মানে? আপনি এত সুন্দর করে শাড়ি পরানো কোথা থেকে শিখলেন? নিশ্চয়ই এর আগে কোনো মেয়েকে এভাবে শাড়ি পরিয়েছেন। আমি কোনো মেয়েকে কেন শাড়ি পরাতে যাব? যে কারণে আমাকে পরালেন। তোমার সাথে অন্য কারো তুলনা তুমি কেন করছো? করতে হচ্ছে। আপনি বলুন, আপনি সুন্দর করে শাড়ি পরানো কোথায় শিখলেন? আমি জানতাম তুমি শাড়ি পরতে পারো না, তাই শাড়িটা যখন তুমি পরবে তখন যে তোমাকে হেল্প করতে হবে তা আমি খুব ভালো করেই জানতাম, তাই ইন্টারনেটে আগে থেকে শিখে রেখেছি। সত্যি? তো ও সরি। সাফার এবার রাগী চোখে নেশার দিকে তাকালো। এই প্রথম ও কাউকে কৈফিয়ত দিল, আর প্রথমবার কাউকে ভয়ও পেল। সাফার নেশার রাস্তা ধার ঘেঁষে হাঁটছে। সাফার বারণ করার পরও নেশা কোনো বাধা মানেনি। তার নাকি ঘরের মধ্যে বসে থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসছে। সে আজ বাইরের পরিবেশ অনুভব করবেই। তাই না চাওয়া সত্ত্বেও সাফার নেশাকে সাথে নিয়ে বেরোতে হলো।
নেশা আইসক্রিম খাচ্ছে আর বকবক করছে। সাফার চুপচাপ তার কথাগুলো শুনছে। নেশার বকবকানিগুলো নেশায় পড়ে গেছে সাফার। সে খুব ভালো করে বুঝে গেছে নেশা ছাড়া সে আর কিছুই চায় না। নেশাই তার সব কিছু। নেশাকে ছাড়া সে এক মুহূর্তও থাকতে পারবে না। নেশার নিঃশ্বাসের শব্দ শুনতে না পেলে তার শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ে। মারাত্মকভাবে নেশায় পড়ে গেছে। এই নেশা থেকে বেরোনো সাফারের সাধ্য নেই, আর সে কখনোই এই নেশা থেকে বেরোতেও চায় না। সাফার নেশার দিকে তাকিয়ে আছে এসবই ভাবছিল, তখনই কিছু গার্ড এসে তাদের দুজনকে ঘিরে ধরল। সাফার আর নেশা অবাক হয়ে সেই গার্ডদের দিকে তাকিয়ে আছে। সাফার তাদের দেখে দাঁতে দাঁত চেপে এক হাতে শক্ত করে নেশার হাত ধরল, যেন ছেড়ে দিলেই নেশা তার থেকে দূরে সরে যাবে বা হারিয়ে যাবে। তখনই তাদের সামনে এসে দাঁড়ালো সম্রাট। সম্রাটকে দেখে নেশার চোখ জল করে উঠল। সাফারের হাত থেকে ছাড়িয়ে দৌড়ে সে সম্রাটের বুকে হুমড়ি খেয়ে পড়ল। পাপা, পাপা কেমন আছো তুমি? ভালো মা, তুই ভালো আছিস তো? তোর কোনো ক্ষতি হয়নি তো? ঠিক আছে, আমার কিচ্ছু হয়নি। সাফার ফ্যাল চোখে নেশার দিকে তাকিয়ে আছে। তার মানে কেউ তার বুক থেকে কলিজা ছিঁড়ে নিয়ে চলে গেল। নেশার হারানোর ভয়টা তার সত্যিই হতে চলেছে। এমন সময় হঠাৎই পেছন থেকে একটা গার্ড এসে গান দিয়ে সাফারের মাথায় আঘাত করলো। সাফার মাথায় আঘাত পেয়ে হাঁটু গেড়ে রাস্তায় বসে পড়ল। সাফারকে আঘাত করতে দেখে নেশা বিচলিত হয়ে উঠল। পাপা পাপা, ওনাকে মারছে ওরা, অনেকে মারতে বারণ করো, উনি কিছু করেনি, বিশ্বাস করো, উনি কিচ্ছু করেন। বলেই নেশা দৌড়ে সাফারের কাছে আসতে চাইলে তার আগেই সম্রাট তার হাত ধরে ফেলে। অনেক কিছু করেছে ও তোকে ইউজ করে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল, কিন্তু ও জানে না এই সম্রাট নিজের পরিবারের জন্য কি করতে পারে। সম্রাটের কথা শুনে নেশা স্তব্ধ হয়ে গেল। কি বলছে সম্রাট? সাফার তাকে ইউজ করেছে? নো পাপা, তোমার কথা ভুল হচ্ছে। তুই ওকে চিনিস না, ও পারে না এমন কোনো কাজ নেই। তুই চল আমার সাথে। নেশাকে টানতে টানতে নিয়ে গেল সম্রাট। নেশা প্রাণহীন দৃষ্টিতে সাফারের দিকে তাকিয়ে আছে। সাফার তাকে ইউজ করেছে এই কথাটা যেন সে মানতেই পারছে না। অন্যদিকে গার্ড সাফারকে একের পর এক আঘাত করেই যাচ্ছে, কিন্তু সাফারের দৃষ্টি নেশার দিকে। আজ তার ভয় সত্যি হলো। নেশাকে সে হারিয়ে ফেলল। এই হারিয়ে ফেলার ভয়ই তো কাল সম্রাটের গোপন দূতকে মেরেছিল, কিন্তু তবুও সে নেশাকে আটকে রাখতে পারল না। নেশা চলে গেল। সাফার দাঁত মুখ শক্ত করে গার্ডদের দিকে তাকায়। গার্ডরা ভয়ে একটু পিছিয়ে যায়। পরের দিন নেশা ভার্সিটি যাওয়ার নাম করে সাফারের বাড়ি যায়। নেশা রুমে ঢুকে দেখে সাফার অন্য পাশে ঘুরে দাঁড়িয়ে আছে। সাফার পকেটে 2 হাত রেখে থাই গ্লাস ফেট করে বাইরের শহর দেখতে ব্যস্ত। এমন সময় কাঁধে কারো স্পর্শ পেছনে ঘুরে যাকে দেখল তাতে সাফার সফট। নেশা তার সামনে দাঁড়িয়ে আছে। সে যেন বিশ্বাসই করতে পারছে না। সাফারের মাথায় ব্যান্ডেজ দেখে নেশার চোখ ছলছল করে উঠল। নেশা, কেন ঠকালেন আমায়? কি বলছো এসব? কেন ঠকালেন আমায়? ভালোবাসার নামে ইউজ করলেন আমাকে। কেন আপনাকে ভালোবাসেন এত বড় শাস্তি দিলেন আমাকে? নেশা, বিশ্বাস করো আমি তোমাকে ব্যবহার করিনি। বন্ধ করুন আপনার নাটক। এখনো কি আপনার কার্যসিদ্ধি বাকি? এখন আমাকে ইউজ করতে চাইছেন? ভালোবাসার নামে মিথ্যা কথা না বললেও পারতেন। কিডন্যাপ করে এনে দড়ি দিয়ে বেঁধে রাখতেন, সারাদিন না খাইয়ে রাখতেন, তাতেও তো হতো। হ্যাঁ, কষ্ট হতো আমার, কিন্তু এতটাও হতো না। আমার যে দম বন্ধ হয়ে আসছে, আপনি কি করে পারলেন আমার অনুভূতিগুলো নিয়ে খেলতে? নেশা, একবার আমার কথাটা শোনো। বলে যেই নেশাকে ধরতে যাবে তখনই নেশা সরে গেল। ডোন্ট টাচ মি। আমারই ভুল ছিল, আমি আপনাকে ভালোবেসেছি। ভুলে গেছিলাম আপনি একজন মাফিয়া। মাফিয়ারা সবসময় স্বার্থপর হয়। যারা নিজ স্বার্থে মানুষ খুন করতে পারে তারা কিভাবে কাউকে ভালোবাসতে পারবে? নেশা, আমি শুধু আপনাকে এক ঝলক দেখার জন্য এসেছিলাম। দেখা হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। আর কখনো আমার দেখা হবে না। আমি আপনার মুখও দেখতে চাই না। বলেই নেশা রুম থেকে বেরিয়ে গেল। নেশা, নেশা, লিসেন টু মি। সাফার পেছন থেকে ডাকার পরেও নেশা তার কোনো কথা না শুনে বাড়ি থেকে বেরিয়ে গেল। সাফারের এখন নিজেকে অসহায় মনে হচ্ছে। যেভাবেই হোক নেশার রাগ ভাঙাতেই হবে। নেশা তাকে ভুল বুঝেছে, এটা সে কিছুইতেই মানতে পারছে না। যে করেই হোক নেশাকে বোঝাতে হবে সাফার সত্যিই তাকে কতটা ভালোবাসে।
নেশা দোড়ায় পড়ে আছে। কি করবে ও? কাকে বিশ্বাস করবে? তার বাবা তাকে কখনোই মিথ্যে বলবে না, সেটা সে খুব ভালো করেই জানে। অন্যদিকে সাফারকেও সে অবিশ্বাস করতে পারছে না। কোন দিকে যাবে? নেশা সাফারকে ছাড়া থাকতে পারবে না। যতই হোক ভালো তো তাকেই বাসে। নেশা ভার্সিটি থেকে বেরোনোর সময় ভার্সিটির দরজা চোখ পড়তেই অবাকের সপ্তম আকাশে পৌঁছালো সে। এসে কাকে দেখছে? এই কি সাফার? সত্যি কি তার সামনে সাফার দাঁড়িয়ে আছে? ভার্সিটির সামনে কালো টি শার্টের উপর কালো শার্ট আর কালো গবার্ডিংয়ের প্যান্ট, চোখে কালো সানগ্লাস পরে বা কালো বাইকের উপর বসে আছে। পুরো হিরো লাগছে। নেশাকে দেখেই বাইক থেকে উঠে দাঁড়ালো। নেশা এভাবে সাফারকে দেখে কিছুক্ষণের জন্য থ মেরে গেলেও পরক্ষণেই নিজেকে সামলে তার থেকে চোখ ফিরিয়ে সোজা হাঁটতে লাগলো। চারপাশে 4 জন গার্ড থেকে ঘিরে রেখেছে। ভার্সিটির বাইরে বেরোতেই সাফার নেশার দিকে এগিয়ে এলো। সাথে সাথে নেশার গার্ডরা সাফারের বাহু ধরে তাকে আটকালেন। সাফারের গায়ে হাত দেওয়ার সাথে সাথে সাফার চোখ মুখ শক্ত করে তাদের দিকে তাকালেন। কোথা থেকে যেন কয়েকটা গার্ড এসে নেশার গার্ডদের ঘিরে ধরল। তারা 4 জন আর সাফারের গার্ডরা 8 জন। কিভাবে পারবে তারা? নেশা তাদের এই অবস্থা দেখে সাফারের দিকে রাগী লুক ছুঁড়ে দিয়ে গাড়িতে বসতে গেলে সাফার নেশার হাতে হ্যাঁচকা টান মেরে তাকে গাড়ির সাথে চেপে ধরল। কি করছেন? কি ছাড়ুন আমাকে। না ছাড়বো না, তোমাকে আমার কথা শুনতে হবে। আপনার কোনো কথাই শুনবো না আমি, ছাড়ুন আমাকে। শাট আপ অ্যান্ড লিসেন টু মি ইডিয়েট। আই লাভ ইউ। আই লাভ ইউ ফর এভার অ্যান্ড এভার। কেন বুঝছো না? আমি তোমাকে ইউজ করিনি, ভালোবাসি তোমাকে। সেই প্রথম দিন থেকে তোমাকে ভালোবাসি। তোমার অভ্যাস হয়ে গেছে আমার তোমার উপর বিরক্ত না হলে যে আমার ভালো লাগে না, তোমার বক বক না শুনলে যে আমার ভালো লাগে না। নেশা, তোমাকে যদি আমার ব্যবহার করার হতো তাহলে অনেক দিন আগে সেটা করতাম। যখন জেনেছিলাম তুমি সম্রাট খানের মেয়ে, তখন আমি তোমাকে ইগনোর করতে শুরু করেছিলাম। তোমার থেকে দূরে যেতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। তোমার থেকে দূরে থাকতে পারিনি। আমি জানি তোমার বাবা কখনোই আমাদের মেনে নেবে না, তাই আমি তোমায় আমার কাছে নিয়ে গিয়েছিলাম। তোমার বাবাকে ব্ল্যাকমেইল করার জন্য নয়। যদি এরকমটাই হতো তাহলে আমি নিশ্চয়ই ওনার দুর্বলতার সুযোগ নিতাম, কিন্তু আমি তা করিনি। আমি পিছু সরে এসেছি শুধু তোমার জন্য, তোমাকে ভালোবাসি বলে। প্লিজ আমাকে ভুল বোঝো না নেশা, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। হয়েছে, আপনার ড্রামা শেষ হয়েছে। আমাকে ইউজ করা এখনো বাকি আছে আপনার, যে এখনো ড্রামা চালিয়েই যাচ্ছেন। দেখুন, যদি আপনার সেরকম কোনো ইন্টেনশন থাকে তো আমাকে আমি সোজাসুজি বলে দিচ্ছি, আমি আর আপনার এই ফাঁদে পা দিচ্ছি না। আমি অতটাও বোকা নই যে আবার আপনার কথায় চলে আসবো। আমি ছাপ না আমাকে। এটা বলেই ঝটকা মেরে নিজেকে ছাড়িয়ে নিয়ে গাড়িতে বসলো নেশা। আমার কাছতে যেতে দিন নেশা, আমার কথা প্লিজ। আমি কোনো কথা শুনতে চাই না। এবারে সাফানের রাগে মাথা ফেটে যাচ্ছে। রাগের মাথায় পা দিয়ে লাথি মারা শুরু করলো। নেশা প্রত্যেকটা লাথিতে ভয়ে কেঁপে কেঁপে উঠছে। গার্ডদের ছেড়ে দিলে নেশার গাড়ি চলে যায়, কিন্তু সাফারের রাগ কিছুতেই কমছে না। কিছু শেষ করে দেওয়ার ইচ্ছে করছে। রাতে সাফার নিজের রুমে বসে ড্রিঙ্ক করছে। ওই মেয়ের সাহস হলো কী করে আমাকে ইগনোর করার? আমাকে সাফারকে ইগনোর করলো ও? আমাকে বলছে আমি ড্রামা করছি। হাউ ডিয়ার শি! কী যোগ্যতা আছে ওর এই সাফারের ভালোবাসা পাওয়ার? ওর থেকেও হাজারটা ভালো মেয়ে আমার পেছনে করে। ও ইজ শি। ওকে আমাকে ইগনোর করার এত করে বলার পরেও শুনলো না। ওকে শুনতে হবে না। এই সাফার কারো পরোয়া করে না। ওর মতো তুচ্ছ মেয়ে আমি কেন কষ্ট পাবো? ওর থেকে হাজার কোণে ভালো মেয়ে আমার কাছে আসার জন্য মরে যাচ্ছে। আমি কিনা তাকে মানানোর জন্য গেলাম। দিস ইজ টু মাচ। আর কখনো ওই মেয়ের কথা ভাববো না আমি। চলে গিয়েছে তো কী হয়েছে? এই সাফারি কারো পরোয়া করে না, আর কখনো যাব না ওর কাছে কখনো। ইডিয়েট একটা। পরের দিন বিকেলে নেশার বাড়ির সামনে সাফার বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। নেশা আজ ভার্সিটি যায়নি, যার কারণে তাকে বাড়িতে আসতে হলো। সেই কখন থেকে বসে আছে সাফার, কিন্তু নেশার টিকিটেরও দেখা মিলছে না। ও এক দৃষ্টিতে নেশার রুমের বারান্দার দিকে তাকিয়ে আছে। এমন সময় নেশা দুহাত উপরে করে হাই নিতে নিতে বারান্দায় এলো। নেশাকে দেখে সাফার অটোমেটিক দাঁড়িয়ে পড়ল। বুকের ভেতর ধুক ধুক আওয়াজ শুরু হলো। একটা পিঙ্ক কালারের লেডিস টি শার্ট আর পায়জামা পরা, চুলগুলো এলোমেলো, ঘুম ঘুম চোখে ছোট বাচ্চাদের মতো বারান্দায় এসে দাঁড়ালো। নেশার এই কিউটনেস যে সাফারকে ঘায়েল করেছে।
সেদিকে তার খেয়ালই নেই। নেশা বারান্দার রেলিংয়ে হাত রেখে চারিদিক দেখতে দেখতে হঠাৎই সাফারের দিকে চোখ গেল। সাফারকে দেখেই নেশা ভূত দেখার মতো চমকে উঠে দূর করে সোজা রুমে চলে যায়। এসে কাকে দেখলো? স্বপ্ন দেখছে না তো? সাফার তাদের বাড়ির সামনে। ও গড, একবার যদি তাকে নেশার বাবা দেখে ফেলে, লঙ্কা কাণ্ড বেঁধে যাবে। এখন সে কি করবে? এক হাত কোমরে আর অন্য হাত আঙুল দাঁতে দিয়ে কামড়ে ধরে রুমের মধ্যেই পায়চারি করছে নেশা। চিন্তায় সে মরে। এইদিকে সাফার বিরক্তির চরম পর্যায়ে পৌঁছে গেছে। ইডিয়েট কার, এইভাবে ভেতরে যাওয়ার কি মানে? একটু যে মন ভরে দেখবো তাতেও এই মেয়েটার প্রবলেম। একে নিয়ে যে কি করব। সাফার পকেট থেকে ফোন বের করে নেশাকে ফোন দিল। নেশা পায়চারি করছিল। এমন সময় ফোন বেজে ওঠে। সাথে সাথে নেশা চমকে ওঠে। এই ফোনটাও এখন আমাকে ভয় দেখানো শুরু করলো। ফোন হাতে নিয়ে দেখে আননোন নাম্বার। নেশা প্রচণ্ড বিরক্তির সাথে ফোন রিসিভ করলো। ফোন কানে দেওয়ার সাথে সাথে বকুনির বসন বয়ে এলো কানে। এই মেয়ে, তোমার প্রবলেম কি? ভেতরে চলে গেলে কেন? ইডিয়েট মেয়ে একটা, ভেতরে চলে গিয়ে কি বোঝাতে চাইছো? যে তুমি খুব ইন্টেলিজেন্ট আর আমি অ্যাজ এ ফুল এখানে দাঁড়িয়ে আছি তোমাকে দেখার জন্য? চুপচাপ কোনো কথা না বলে এক্ষুনি বারান্দায় এসো। নেশা বকুনি খেয়ে কোনো কথা না বলে বাধ্য মেয়ের মতো বারান্দায় চলে গেল। এখন চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাকো। নেশা বোকার মতো দাঁড়িয়ে রইল। আর সাফার তার নেশাকে মন ভরে দেখতে লাগলো। এই পিচ্চিটা কিনা এখন তার নেশা। ভাবা যায়, যেই সাফার কখনো কারো তোয়াক্কা করতো না, আজ সে কিনা এই একটা পিচ্চির জন্য এখানে দাঁড়িয়ে আছে। এটা নিশ্চিত একটা হাস্যকর ব্যাপার, কিন্তু সাফারের কাছে এই ব্যাপারটা কেন জানি ভালোই লাগছে। ভালোবাসার একটা নতুন এক্সপিরিয়েন্স। এতদিন তো ছিনিয়ে নিতে জানতো, কিন্তু এখন ভালোবাসতে জানে। আর নেশাই তাকে সেটা শিখিয়েছে। নেশার উপর থেকে সাফারকে দেখছে কতটা ভালোবাসলে একটা মানুষ নিজের পার্সোনালিটি পাল্টে ফেলতে পারে। ফর্মাল থেকে একেবারে নর্মাল হয়ে গেছে। নেশা জানে সাফার তাকে কতটা ভালোবাসে। সাফারের কালকের বলা কথাগুলো যে পুরোটাই সত্যি ছিল, সেটা নেশা খুব ভালো করেই জানে। তবুও একটা ভাব নিতেই হয়। ভাবা সাফারের মতো একজন যখন তার মতো একটা সাধারণ মেয়েকে ভালোবাসে, তখন একটু তো ভাব নিতেই হয়, না হলে নিজের স্পেশালিটিটা বোঝা যায় না। নেশা এসব ভাবতে ভাবতে পাশে তাকাতেই দেখে সম্রাটের গাড়ি আসছে। নেশার চোখ বড় বড় করে সাফারের দিকে তাকায়, বারবার ইশারায় তাকে চলে যেতে বলছে, কিন্তু সাফারের যেন সেদিকে কারো খেয়ালই নেই। সে নেশাকে দেখতেই ব্যস্ত। আর থাকতে না পেরে নেশার সুযোগ বুঝে রুমে ঢুকে পড়ল। এবার সাফারের ধ্যান ভাঙল, আবার চলে গেল। সাফার সোজা হয়ে দাঁড়াতেই দেখে তার সম্রাট দুহাত পকেটে দিয়ে দাঁড়ানো। তাকে দেখে সাফার তো সামনে মুখোমুখি দাঁড়ায়। সম্রাট দাঁতে দাঁত চেপে বলল, এখানে কি করছো? আপনার মেয়েকে দেখতে এসেছি। ভুলে যাও তার কথা, ও আমার মেয়ে। আর আমি বেঁচে থাকতে আমার এত বড় সর্বনাশ আমি কখনোই হতে দেব না। ভালোবাসা থেকে সর্বনাশের পদবি কেন দিচ্ছেন? আমি নেশাকে ভালোবাসি। আপনি একদিন আমার থেকে আমার বাবাকে কেড়ে নিয়েছিলেন। সেদিন কিছু করতে পারিনি, কারণ আমি ছোট ছিলাম। এখন আর ছোট নই। এখন আর আপনি নেশাকে আমার থেকে কেড়ে নিতে পারবেন না। সেটা তো সময়ই বলে দেবে। নেশাকে আমি ভালোবাসি, তার জন্য আমি আপনার সাথে আমার লড়াইয়ে আমি পিছু সরে এসেছি। কিন্তু এইবার আর নয়। নেশাকে বাবার লড়াইয়ে আমি পিছনে আসছি না। নেশা শুধু আমার। আই লাভ হার অ্যান্ড সেই অলসো লাভ মি। নিজের মেয়েকে কি করে দমিয়ে রাখবেন? সম্রাট কিছু না বলে সাফারের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। বেশ কিছুক্ষণ পর বলল, চলে যাও এখান থেকে। নেশাকে না নিয়ে ফিরছি না। ওকে, অল দ্য বেস্ট। এটা বলেই সম্রাট সাফারের পাশ কাটিয়ে বাড়ির ভেতর ঢুকে পড়লেন। সবাই ডাইনিং টেবিলে বসে আছে। কুয়াশা নেশাকে খাইয়ে দিচ্ছে, আর নেশা চুপচাপ খাচ্ছে। তার গলা দিয়ে খাবার নামছে না। বাইরে সাফার না খেয়ে দাঁড়িয়ে আছে এক পলক তাকে দেখার জন্য, আর সে এখানে বসে বসে গিলছে। কিছু বলতেও পারছে না তার বাবার জন্য। সে জানে এখন যদি সে না খায় তো তার বাবাও খাবে না, আর তার বাবা না খেলে তার মাও খাবে না। তাই চুপচাপ গিলতে হচ্ছে তাকে। কোনো রকম একটু পানি খেয়েই নেশা বলল, পয়সা আর খাবো না। হয়েছে মানে? কিছুই তো খেলি না। আমার পেট পড়ে গেছে মা, আর খেতে পারবো না। বলেই আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে
চলে গেল। সম্রাট কুয়াশা তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। মেয়েটা দুদিনে কেমন চুপসে গেছে। অন্যদিন হলে এতক্ষণে কথা বলে তাদের কান পাকিয়ে দিত, একাই পুরো বাড়ি মাতিয়ে রাখত। কিন্তু আজ একটাও কথা মুখ ফুটে পড়ল না। আজ মেয়েটা বাড়িতে থেকেও কেমন যেন বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে। সম্রাট হাত ধুয়ে উঠে গেল। কোথায় যাচ্ছেন? নিজের মেয়ের ভবিষ্যৎ ঠিক করতে। এটা বলেই বাড়ির বাইরে চলে গেল। কুয়াশা একটা দীর্ঘশ্বাস ফেলল। সম্রাট এসে সাফারের সামনে দাঁড়ালো। সম্রাটকে দেখেও না দেখার ভান করে বসে রইল সাফার। কেন চলে যাচ্ছ না এখান থেকে? বলেছি তো নেশাকে ছাড়া আমি কোথাও যাব না। কেন এমন করছো? ভালোবাসি তাই। তুমি যে নেশাকে ভালোবাসো তা আমি কি করে বিশ্বাস করব? তুমি তো সবসময় আমার উপর প্রতিশোধ নিতেই মেতে আছো। কে বলতে পারে এটাও একটা তোমার চান নয়? আপনার বিশ্বাস করা আর না করাতে আমার কোনো যায় আসে না। প্রমাণ করতে পারবে তুমি আমার মেয়েকে সত্যিই ভালোবাসো? প্রয়োজন বোধ করি না। তাহলে নেশাকে ভুলে যাও। ইম্পসিবল। চেষ্টা করলে সবই পসিবল। আমি সেই চেষ্টাটা করতে চাই না। আমার মেয়ের জন্য তুমি তোমার কালো দুনিয়া ছাড়তে পারবে? সম্রাটের কথা শুনে সাফার একবার তার দিকে তাকিয়ে আবার অন্যদিকে তাকালো। সম্রাট নিজের পকেট থেকে একটা কার্ড বের করে সাফারের দিকে এগিয়ে দিয়ে বলল, সময় হলে আমার অফিসে চলে এসো। তার প্রয়োজন হবে না। তাহলে নেশাকে ভোলার প্রয়োজন হতে পারে। এটা বলেই বাইকের উপর কার্ডটা রেখে চলে আসার জন্য পেছনে ঘুরতেই সাফার বলে ওঠে, বারবার নেশাকে ভোলার ভয় দেখাচ্ছেন আমাকে। প্রয়োজন পড়ে তাই। বলেই হেলতে দুলতে ওখান থেকে চলে গেল। সাফার সেদিকে দেখে চোখ সরিয়ে পকেট থেকে ফোন বের করে নেশাকে কল করলো। নেশা পড়ার টেবিলে বসেছিল, তবে পড়ছিল না, সাফারের কথাই ভাবছিল। কিছুক্ষণ আগেই বারান্দায় গিয়েছিল, কিন্তু সম্রাটকে দেখে চলে এসেছে। ফোন বাজতেই নেশা ফোন হাতে নিয়ে দেখে সাফার ফোন দিয়েছে। তুলবে কি তুলবে না করতে করতে তুলেই ফেললো। এই মেয়ে আজকে বারান্দায় না আসার পণ করে রেখেছ নাকি? যাব না আমি বারান্দায়, কেন? কারণ আপনি বাইরে দাঁড়িয়ে আছেন। আমি আছি তো কি হয়েছে? আমি আর কখনো আপনার সামনে যাব না। কেন? তোমার জন্য আমি এত কষ্ট করে এইসব নর্মাল ড্রেস পরে কার ছেড়ে বাইক নিয়ে এতক্ষণ ধরে রাস্তায় দাঁড়িয়ে আছি, আর তুমি বলছো তুমি আমার সামনে আসবে না? আসল নাই তো, যে কেউ আমার স্বপ্নের রাজকুমার সেজে এলেই আর সে আমার স্বপ্নের রাজকুমার হয়ে যাবে না। তোমার রাজকুমার হওয়ার ইচ্ছেও আমার নেই। আমি সাফারি, ওকে? আর তোমার জন্য বাইক নিয়ে শুধু এই সাফারি আসবে। অন্য কেউ আসার আগেই আমি তাকে শেষ করে ফেলবো। আর তুমিও অন্য কাউকে এক্সপেক্টও করো না। এখন চুপচাপ বারান্দায় এসো। যাব না। তুমি আসবে নাকি আমি যাব? কোথায়? তোমার রুমে। কিভাবে আসিবেন? তুমি খুব ভালো করেই জানো এই সাফার কি করতে পারে। তুমি বাইরে আসবে নাকি আমি ভেতরে যাব? তার কোনো প্রয়োজন হবে না, আমি আসছি। নেশা বাধ্য মেয়ের মতো বারান্দায় এসে দাঁড়ালো। এই লোকের কোনো গ্যারান্টি নেই, বলার সাথে সাথে রুমে চলে আসতে পারে। কিন্তু নেশা একদমই এই রিস্ক নিতে চায় না এই মুহূর্তে। তোমার আজ খুব সুন্দর লাগছে। কথাটা শোনার সাথে সাথে নেশার বুক ধুক করে উঠল। সাফার এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। নেশা কোনো রকম কাঁপা গলায় বলল, চলে যান প্লিজ। এই দূরত্বটা সহ্য হচ্ছে না নেশা, তোমার অভ্যাস হয়ে গেছে আমার। নেশা চুপ করে সাফারের কথা শুনছে। খুব তাড়াতাড়ি তোমায় নিজের করে আনবো, আই প্রমিস ইউ। এটা বলেই ফোন রেখে দিল সাফার। নেশা আর থাকতে না পেরে রুমে চলে গেল। তার খুব কান্না পাচ্ছে। সাফারের প্রত্যেকটা কথায় মায়া জড়ানো আছে, যা তাকে সাফারের কাছে ভীষণভাবে টানছে। সাফারও চুপচাপ বাইক স্টার্ট দিয়ে সেখান থেকে চলে গেল। কিছুদিন পর সাফার সম্রাটের অফিসে এসে হাজির হলো। রিসেপশনে গিয়ে সম্রাটের কেবিনের নম্বর নিয়ে সেদিকে গেল। সম্রাট নিজের কেবিনে বসেছিল। সিসিটিভি ফুটেজে সাফারকে আসতে দেখে বাঁকা হেসে বলল, আমি জানতাম তুমি আসবে সাফার। এবার দেখো এই সম্রাট এখন কি করে। সাফার সম্রাটের কেবিন খুঁজে ভেতরে ঢুকে পড়ে। কারোর কেবিনে আসতে হলে নক করে আসতে হয়, আর যারা এটা জানে না তাদের ম্যানারস বলা হয়। সাফার সম্রাটের কথা শুনে নিজের রাগ দমন করে আবার দরজার কাছে গিয়ে বলে, মে আই কাম ইন? কথাটা কেমন জানি ফিল হলো না আমার।
সাফার দাঁতের দাঁত চেপে চোখ বন্ধ করে নিজের রাগ গিলে বলল, মে আই কাম ইন স্যার? ইয়েস কাম। সাফার কেবিনে ঢুকে বসতে যাবে তখনই সম্রাট বলে উঠল, আমি বসার অনুমতি দিইনি। সাফার এবার না বসে দাঁড়িয়ে রইল। আপনি আমাকে আসতে বলেছিলেন, আমি এসেছি। তোমার কাগজপত্র, কিসে? তোমার শিক্ষাগত যোগ্যতা কি সেটা তো আমাকে জানতে হবে, না হলে আমি তোমাকে কিভাবে কাজে রাখি বলো? কাগজপত্রের প্রয়োজন নেই, ইচ্ছে মতো একটা কাগজ দিলেই হবে, তবে সেটা আমার লেভেলের হওয়া চাই। আর ইউ শিওর? সাফার কিছু বলল না। ওকে, আমি দেখছি তোমাকে কি কাজ দেওয়া যায়। সম্রাট নিজের টেবিলে থাকা ঘন্টাটা বাজালো। কিছুক্ষণের মধ্যেই একজন পিয়ন এসে বলল, আসতে পারে স্যার? ইয়েস কাম ইন। জি স্যার, ডেকেছি না? একে নিজের সাথে নিয়ে যাও, ও এখন থেকে তোমাদের ওয়ার্ডে কাজ করবে। আর হ্যাঁ, ওকে একটা ড্রেসও দিয়ে দিও। হোয়াট, কি বলছেন এসব? আমি ওদের ওয়ার্ডে কাজ করব মানে? হ্যাঁ, আমার মতে তোমার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তোমাকে কাজ দিচ্ছি, অ্যান্ড একদম তোমার লেভেলে। সাফার রেগে দুহাত টেবিলে রেখে বলল, হোয়াট ডু ইউ মিন মি সম্রাট? আই মিন টু সে, আজ থেকে তুমি একটা পিয়ন। অনেক দিন ধরেই সাফার সম্রাটের অফিসে বিয়ের কাজ করে। একই তো সে সব কাজে অভ্যস্ত নয়, তার উপর আবার তার নিজের রাগের উপর কন্ট্রোল নেই। তাই যখন তার কিছু কাজে ভুল হয় আর কেউ তাকে সেটার জন্য কথা শোনায়, সেদিন সেই লোকের দিন খুব খারাপ হয়। কারণ সাফার হয় তার নাক ফাটায়, না হয় তার মাথা ফাটায়। কি আর করা, একজন মাফিয়া যখন ভালো মানুষের জগতে, তখন এমনটা হওয়া স্বাভাবিক। সম্রাট সাফারের এইসব ব্যবহারে তার সামনে স্টিক থাকলেও নিজের কেবিনে এসে একা ঠিকই হেসে কুপোকাত হয়। কারণ একটা সময় ছিল যখন সে নিজেও বারবার এই ঘটনার সম্মুখীন হয়েছে, আর আজ সে আর একজনকে দেখছেন ঠিক তারই মতো। হঠাৎ একদিন সম্রাট সাফারকে নিজের কেবিনে ডেকে পাঠায়। সাফার এলে তার সামনে টেবিলে একটা কার্ড ছুঁড়ে মারে। সাফার কার্ডটা হাতে নিয়ে বলে, হোয়াট ইজ দিস? বিয়ের কার্ড। বিয়ের কার্ড? কার? নেশার। হোয়াট, কি বলছেন কি আপনি? নেশার বিয়ে মানে? নেশার বিয়ে মানে নেশার বিয়ে, এতে না বোঝার মতো কি আছে? ছেলে আমার ভীষণ পছন্দের, তাই দেরি না করে বিয়ের ডেট ফিক্স করে দিয়েছি। বিয়ের দিন চলে এসো। আপনি মজা করছেন আমার সাথে? আমি নেশার জন্য এখানে পড়ে আছি আর আপনি বলছেন নেশার বিয়ে, আবার সেই বিয়েতে আমাকে ইনভাইটও করছেন। কেন, ইনভাইট করাটা কি উচিত হয় না বুঝি? তবে আমার তো মনে হয় সেই বিয়েতে তোমার থাকাটা খুব দরকার। ইনফ্যাক্ট চিফ গেস্ট হয়ে থাকা দরকার তোমার। বন্ধ করুন আপনার এসব মজা। আমি এতদিন এত সব কিছু সহ্য করছি শুধুমাত্র নেশাকে পাওয়ার জন্য। ওয়েট ওয়েট ওয়েট, কী বললে তুমি? তুমি আর সহ্য করছো? একটা কথা তোমাকে ক্লিয়ার করে দিই, তুমি কিছু সহ্য করোনি, বরং আমি তোমাকে সহ্য করেছি, ওকে? আর এখন আমার সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। সো আমি তোমার উপরে কিছুতেই ডিপেন্ড করতে পারি না। তাই তুমি এখন থেকে অফিসে না আসলেই খুশি হব। আর হ্যাঁ, বিয়েতে অবশ্যই মনে করে চলে আসবে। বেস্ট অফ লাক। বলেই সম্রাট বেরিয়ে যেতে লাগলো। আর সাফার পেছন থেকে চেঁচিয়ে বলল, আপনি যাই করুন না কেন, নেশা শুধু আমার, আর আমি তাকে অন্য কারো হতে দেব না। এর জন্য আমার যা করা উচিত আমি তাই করব। আর পছন্দ করা ছেলেকেও আমি শেষ করে দেব। কেউ নেশার দিকে চোখ তুলে তাকানোর সাহসও পাবে না। শি ইজ অনলি মাইন, গট ইট? সম্রাট সাফারের কথা শুনে একটু থেমে বাঁকা হেসে ওখান থেকে চলে গেল। সাফারের রাগে মাথা ফেটে যাচ্ছে, সব কিছু শেষ করে দেওয়ার ইচ্ছে হচ্ছে। হাতে থাকা কার্ডটা ছেঁড়ার প্রস্তুতি নিতেই মনে হলো আগে দেখে তো নি যে কোন ইডিয়েট তার কাছ থেকে তার নেশাকে কেড়ে নিতে চাইছে। সাফার খাম থেকে কার্ড বের করেই মাথা ঘুরতে লাগলো। সে স্বপ্ন দেখছে না তো? এ তো নেশার পাশে তারই ছবি, তারই নাম। তার মানে সোমনাথ তার সাথে নেশার বিয়ে। সাফার বাম হাতে মাথার পেছনে চুলকাতে চুলকাতে ভাবছে, এই শ্বশুর নামক প্যারাটাতেও তাকে নাকানি চুবানি খাইয়ে ছাড়ল। আজ সাফার আর নেশার বিয়ে সম্পূর্ণ হলো। বিদায়ের সময় নেশা তার মাকে জড়িয়ে ধরে অনেক কাঁদে। কুয়াশা তার চোখের জল মুছিয়ে দিয়ে বাইরে নিয়ে এলো। কুয়াশা নিজেই ভেতর থেকে ভেঙে পড়ে, কিন্তু মেয়েকে সেটা প্রকাশ করতে চায় না। নেশা গিয়ে তার বাবাকেও জড়িয়ে ধরল। সম্রাট এক হাতে তার মেয়েকে জড়িয়ে ধরে সাফারকে উদ্দেশ্য করে বলে, মনে করো না
আমাদের লড়াই এখানেই শেষ। এখন তো শুধু শুরু। এই লড়াই সারা জীবন চলবে আমাদের মাঝে। তার কথা শুনে কুয়াশা নেশা দুজনেই অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে রইল। সাফার শান্ত দৃষ্টিতে সম্রাটের দিকে তাকিয়ে রইল। সে জানে সম্রাট কোন লড়াইয়ের কথা বলছে। যখন আপনার মেয়েকে পাওয়ার লড়াইয়ে আমি জিতেছি, তাকে ভালোবাসার লড়াইয়েও আমি জিতব। অল দ্য বেস্ট মাই সন ইন ল। থ্যাঙ্কস। এই কথাটা কেমন জানি ফিল হলো না আমার। থ্যাঙ্কস বাবা। সম্রাট সাফারকে জড়িয়ে ধরল। আজ সম্রাটের চোখের কোণে জল জমেছে, সেটুকু সবার আড়ালে মুছে নিল। নেশাকে গাড়িতে উঠিয়ে দিল। সাফারও উঠে বসলো। গাড়ি তার আপন গতিতে চলতে লাগলো। সম্রাট কুয়াশা দাঁড়িয়ে তার মেয়ে যাওয়া দেখতে লাগলো। আসলে সময় কত তাড়াতাড়ি বয়, তাই না? আমাদের সেই ছোট্ট নেশাটাকে আজ আমরা বিদায় দিয়ে দিলাম। ও সুখে থাকবে তো? বলেই কুয়াশা নিজের চোখের জল মুছল। সম্রাট এক হাতে কুয়াশাকে জড়িয়ে ধরে বলল, আমি সাফারের চোখে সেই ভালোবাসাটা যা এক সময় তোমার জন্য আমার মনে ছিল। আমি আমার মেয়ের জন্য কখনো ভুল সিদ্ধান্ত নিতে পারি না। আমি নিশ্চিত সাফার তাকে নিশ্চয় সুখে রাখবে, হয়তো আমাদের থেকেও বেশি। সাফার নেশাকে কোলে নিয়ে রুমে ঢুকলো। গাড়িতে কাঁদতে কাঁদতে প্রায় ক্লান্ত হয়ে গেছে মেয়েটা। নেশাকে বেডের উপর শুইয়ে তার উপর একটু ঝুঁকে বসলো। আজ আমার অপেক্ষার শেষ হলো। আজ আমি তোমার একদম নিজের করে পেলাম। তবে জানো তো, আমি তোমাকে নিজের করে পাওয়ার জন্য কখনো বিয়ের কথা ভাবিনি। যদি এই জিনিস আগে আমার মাথায় আসতো, তবে অনেক আগেই তোমাকে বিয়ে করে ফেলতাম। তখন দেখার এই প্যারা, মানে বাবা আমাকে কি করে না মেনে থাকতো। নেশার দিকে তাকিয়ে সাফার উঠে গেল। তার বাবাকে প্যারা বলার কারণে যে নেশা রেগে গেছে তা খুব ভালো করেই বুঝতে পেরেছে সাফার। তাই প্রসঙ্গ পাল্টানোর জন্য বলল, নেশা, তুমি ফ্রেশ হয়ে নাও। এই বাড়ি সাজে আর কতক্ষণ থাকবে? কেন? আমাকে কি এই সাজে ভালো লাগছে না বুঝি? নেশার কথা শুনে সাফার নেশার একদম কাছে গিয়ে বলল, তুমি যদি পেতনি সাজেও থাকো, তাহলেও আমি তোমার নেশাতে ডুবে থাকবো, যেমনটা এখন আছি। নেশা সাফারের কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে রেগে সাফারের বুকে মারতে মারতে বলল, আপনি আমাকে পেতনি বললেন? সাফার হাসতে হাসতে নেশার হাত দুটো টেনে বেডে শুইয়ে দিয়ে তার উপর আধশোয়া হয়ে বলল, তুমি পেতনি হলেও শুধুই আমার, বুঝেছ? বলেই নেশার নাকে নাক ঘষল সাফার। তার কথা শুনে নেশার লজ্জায় লাল হয়ে যাওয়ার অবস্থা। নেশার লজ্জামাখা মুখ দেখে সাফারের সব কিছু এলোমেলো হয়ে গেল। তার আর কোনো দিকে খেয়াল নেই। সে শুধু এখন নেশাতেই ডুবে দেওয়ার নেশায় মেতে আছে। ওরা ভালোবাসার নেশায় মেতে থাকুক। আমাদের দেওয়া গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, আর নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।